চলুন আজ ডুব দেওয়া যাক হ্যারল্ড পিন্টারের বিখ্যাত নাটক দ্য কেয়ারটেকার এর জগতে। ১৯৬০ সালে লেখা হলেও এই নাটকটা আজও আধুনিক থিয়েটারের এক মাইলফলক, আর এর মনস্তাত্ত্বিক গভীরতা আমাদের ভাবাতে বাধ্য করে। গল্পের প্রেক্ষাপটটা শুনলে মনে হবে খুব সাদামাটা, লন্ডনের একটা ভাঙাচোরা অগোছালো ঘর, আর সেখানে তিনজন পুরুষ, অ্যাস্টন, মেক এবং ডেভিস। কিন্তু এই ছোট্ট আবদ্ধ ঘরটাই ধীরে ধীরে তাদের পরিচয়, অস্তিত্ব আর টিকে থাকার লড়াইয়ের এক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। আর এই একটা ঘরের মধ্যেই শুরু হয়ে যায় ক্ষমতা আর নিয়ন্ত্রণের এক অদ্ভুত খেলা। কে কাকে কন্ট্রোল করবে, কার হাতে থাকবে শক্তি, এই সমীকরণটা অনবরত বদলাতে থাকে, যা পুরো নাটক জুড়ে একটা টান টান উত্তেজনা তৈরি করে রাখে। নাটকের মূল টেনশনটা কোথায় সেটা প্রিন্টার নিজে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন। চরিত্রগুলো আসলে ঘরের ভেতরের নিরাপত্তাটুকু আঁকড়ে ধরে বাঁচতে চায়, কারণ বাইরের দুনিয়াটা তাদের কাছে একটা বিরাট আতঙ্ক। এই ভেতর আর বাইরের দ্বন্দ্বটাই হলো নাটকের আসল কেন্দ্রবিন্দু। তো চলুন এবার সরাসরি গল্পের গভীরে প্রবেশ করা যাক। নাটকের একেবারে কেন্দ্রে রয়েছে এই ঘরটা আর তার দুই বাসিন্দা, দুই ভাই। দেখুন, এই ঘরটা কিন্তু শুধু ইট পাথরের একটা কাঠামো না। এর ভেতরের যত রাজ্যের আবর্জনা, ভাঙাচোরা জিনিসপত্র, এগুলো আসলে চরিত্রদের মনের ভেতরের অস্থিরতা আর বিশৃঙ্খলারই একটা প্রতিচ্ছবি। আর এই থমথমে পরিবেশে হঠাৎ করেই এক আগন্তুক এসে হাজির হয়, যে কিনা এখানকার সমস্ত সমীকরণ ওলটপালট করে দেয়। গল্পের শুরুটা হয় অ্যাস্টনের একটা খুব সাধারণ দয়ার কাজ দিয়ে। সে ডেভিস নামে এক গৃহহীন বয়স্ক লোককে একটা বারের মারামারি থেকে বাঁচিয়ে নিজের ঘরে নিয়ে আসে। কিন্তু এই আপাত নিরীহ একটা ঘটনায় তার শান্ত জীবনে অশান্তির বীজ বুনে দেয়। আচ্ছা, এবার নাটকের এই তিনকে প্রধান চরিত্রকে একটু চিনে নেওয়া যাক। একদিকে আছে অ্যাস্টন, যে খুব শান্ত, কিছুটা যেন পরিস্থিতির শিকার। তার একটাই স্বপ্ন, সে একটা শেড বানাবে। তারপর আছে তার ভাই মেক, যে ঠিক তার উল্টো, ভীষণ আগ্রাসী, শিকারীর মতো। তার লক্ষ্য হল এই বাড়িটা সারিয়ে তোলা। আর সবশেষে আছে ডেভিস, যে অন্যের উপর ভর করে চলে। সে শুধু সিটকাপে যাওয়ার কথা বলেই যায়। মজার ব্যাপার হলো, এদের কারোর স্বপ্নই কিন্তু পূরণ হয় না। এগুলো শুধুই কথা, যা তাদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করে। ডেভিস আশ্রয় পেয়ে কৃতজ্ঞ হয় না, উল্টে তার অভিযোগ আর অজুহাতে ঘর মাথায় তুলে। তার স্বার্থপর আর বর্ণবিদ্বেষী কথাবার্তা খুব তাড়াতাড়ি দুই ভাইয়ের মধ্যে একটা বিভেদ তৈরির জমি প্রস্তুত করে ফেলে। আর ঠিক এখানেই প্রথম পর্বটা একটা নাটকীয় মুহূর্তে শেষ হয়। অ্যাস্টনের ভাই মিক হঠাৎই নিঃশব্দে ঘরে ঢোকে আর ডেভিসকে হিংস্রভাবে আক্রমণ করে। এই আক্রমণাত্মক আবির্ভাবটা ডেভিসের জন্য একটা নতুন বিপদ সংকেত। দর্শকদের মনে প্রশ্ন জাগে, মিকের আসল উদ্দেশ্যটা কি? নাটকের দ্বিতীয় পর্বে এসে খেলাটা আরও জটিল হয়ে ওঠে। এবার শুরু হয় এক মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে প্রধান অস্ত্র হল কথা আর নীরবতা। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো দুই ভাইয়ের ক্ষমতা দেখানোর কৌশল। অ্যাস্টন ক্ষমতা দেখায় চুপ থেকে, নিজেকে গুটিয়ে নিয়ে। অন্যদিকে মিক ঠিক তার উল্টো, সে ভাষাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে, ভয় দেখিয়ে আর মানসিক চাপ তৈরি করে নিজের আধিপত্য ধরে রাখে। মিকের চতুর চালটা দেখুন এখানে। সে ডেভিসের প্রতি মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলছে সে তোমায় ঘুমোতে দেয় না। আসলে সে ডেভিসের বিশ্বাস জিতে তাকে অ্যাস্টনের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। এটা তার একটা নিখুঁত চাল। আর এরপরই গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে, যেখানে সম্পর্কের সব সমীকরণ ভেঙে চুরমার হয়ে যায়। ডেভিস এখানে একটা বিশাল বড় ভুল করে বসে। সে ভাবে মিক তো তার দিকেই আছে, তাই সে মিকের কাছে অ্যাস্টনের নামে অভিযোগ করতে শুরু করে। কিন্তু সে এখানেই থামে না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ডেভিস অ্যাস্টনের মানসিক চিকিৎসার অতীত নিয়ে তাকে অপমান করে, অর্থাৎ তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। আর তারপর ডেভিস তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে। যে মানুষটা তাকে আশ্রয় দিয়েছে, সেই অ্যাস্টনের দিকেই সে ছুরি তুলে হুমকি দেয়। এই একটা কাজই তার বিশ্বাসঘাতকতাকে সম্পূর্ণ করে এবং তার ভাগ্য নির্ধারণ করে দেয়। কিন্তু ডেভিসের পুরো প্ল্যানটাই বুমেরাং হয়। একেবারে শেষ মুহূর্তে মেক বাইরের লোক নয়, ডেভিসের বদলে নিজের ভাই অ্যাস্টনের পাশেই দাঁড়ায়। রক্তের টান এখানে জিতে যায়। আর তখন অ্যাস্টন খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে ডেভিসকে চলে যেতে বলে। শেষ পর্যন্ত ডেভিস দুজনার কাছেই প্রত্যাখ্যাত হয়। তো গল্পটা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল, এত বছর পরেও এই নাটকটা কেন এত গুরুত্বপূর্ণ? এর মূল বার্তাগুলোই বা কি? এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে থিয়েটার অব দি অ্যাবসার্ড সম্পর্কে। প্রিন্টার এই ধারারই একজন শিল্পী ছিলেন। এই ধরনের নাটক আধুনিক জীবনের অর্থহীনতা, মানুষের একাকিত্ব আর যোগাযোগের ব্যর্থতার কথা বলে, আর এই নাটকেও আমরা ঠিক সেটাই দেখতে পাই। তাহলে এই জটিল নাটক থেকে আমরা ঠিক কি শিক্ষা পাই? প্রথমত,
এটা দেখায় যে সমাজের চাপ কিভাবে মানুষকে মানসিকভাবে একা আর অসুস্থ করে তুলতে পারে। দ্বিতীয়ত, ক্ষমতা আসলে একটা ভঙ্গুর জিনিস, যা যে কোনো মুহূর্তে হাতছাড়া হতে পারে। তৃতীয়ত, ভাষা এখানে যোগাযোগের জন্য নয়, বরং একে অপরকে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। আর সবচেয়ে বড় কথা, পারিবারিক বন্ধন যতই নড়বড়ে হোক না কেন, বিপদের সময় দুই ভাই ঠিকই একে অপরের পাশে দাঁড়ায়। শেষ পর্যন্ত নাটকটা আসলে আমাদের নিজেদেরকেই একটা বড় প্রশ্ন করে। পরিচয় আর নিরাপত্তার এই যে নিরন্তর লড়াই, এই লড়াই লড়তে গিয়ে আমরা সবাইকে আসলে নিজেদের ভঙ্গুর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এক একজন কেয়ারটেকার হয়ে উঠিনি? ভেবে দেখার মতো, তাই না?